হ্যাঁ, সকলে এবার খেয়াল করুন, হোল্ডিং কোম্পানির অঙ্ক 3 নম্বর ব্যাসেসের, এটা 19 সালে আসছিল, এবছরে ইম্পর্টেন্ট অঙ্কটা। প্রশ্নটা বলা হচ্ছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার দ্য কনসোলিডেটেড ব্যালেন্স শিট 31শে ডিসেম্বর 2018। ব্যালেন্স শিট 31শে ডিসেম্বর 2018 সালের ইনফরমেশন দেওয়া হয়েছে। হোল্ডিং কোম্পানির ব্যালেন্স, অ্যাসেট এবং লাইবিলিটি মিলানো আছে। অ্যাসেট সাইডের যোগফল 15,020 টাকা এবং লাইবিলিটি সাইডের যোগফল হোল্ডিং কোম্পানির 15,020 টাকা। ঠিক সাবসিডারি আছে 2760 এবং 2760। ফিগারটা একটু ছোটো আছে। হোল্ডিং কোম্পানির শুরুতে প্রথমে অ্যাসেট সাইডে আসতে হবে যে হোল্ডিং কত টাকা বিনিয়োগ করেছে সাবসিডিয়ারিতে, কতটা শেয়ার ক্রয় করেছে সেখান থেকে। প্রথমে আসেন, আমরা অ্যাসেট সাইডে ইনভেস্টমেন্ট পেয়ে গেছি। ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড 140টা শেয়ার ক্রয় করেছে 1560 টাকা দিয়ে। এরপরের ধাপ কাজ হলো যে দায় পাশে যেতে হবে যে সাবসিডিয়ারির আসলে শেয়ারের সংখ্যা ছিল কয়টি, এটা দেখতে হবে। তাহলে দেখেন শেয়ার ক্যাপিটাল 10 টাকা ইস, প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা ধরে, টোটাল শেয়ার ক্যাপিটাল 2000 টাকা। 2000কে 10 দিয়ে ভাগ করলে 200 শেয়ার বের হবে। 200 শেয়ারের মধ্যে 140টি হোল্ডিং কিনে নিয়েছে আর 60টি শেয়ার রিমাইনিং মাইনরিটির জন্য রয়ে গেছে। এটা দিয়ে আমরা অনুপাত তৈরি করব, 2 নম্বর ওয়ার্কিং করব। 1 নম্বর ওয়ার্কিংয়ে আমরা লিখব ডেট অফ অ্যাকুইজিশন। ডেটটা আমরা উপরে এবং ব্যালেন্স শিটের মধ্যে পাইনি, এখন নিচেই দেখব সমন্বয়ের ভিতরে দেওয়া আছে। প্রথমে আদার ইনফরমেশনে চলে আসেন। এখন 1 নম্বর সমন্বয়তে বলছে এইচ লিমিটেড বট ক্রয় করেছিল দ্য শেয়ার অফ এস লিমিটেড অন 1 জুলাই 2018। ডেট আমরা পেয়ে গেছি, জুলাই মাসের 1 তারিখে ক্রয় করেছে। তাহলে ক্রয়ের পূর্বে 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছে আর ক্রয়ের পরবর্তীতে ডিসেম্বর পর্যন্ত 6 মাস। প্রি অ্যাকুইজিশন 6 মাস, পোস্ট অ্যাকুইজিশন 6 মাস। তো আমরা প্রথম ওয়ার্কিং সলিউশনে আসেন, লিখলাম 1 নম্বর ওয়ার্কিং স্টেপ 1 ডেট অফ অ্যাকুইজিশন 1/7/2018। আর দ্বিতীয় ওয়ার্কিং হবে প্রপারশন। শেয়ারের সংখ্যা টোটাল দেখেছি সাবসিডিয়ারিতে 200 শেয়ার ছিল, ওর মধ্যে 140টি শেয়ার কিনেছে হোল্ডিং কোম্পানি আর সাবসিডিয়ারির জন্য অবশিষ্ট আছে 60টি শেয়ার। এখন আমরা এটা ছোট করব, এই শূন্য বাদে দিলাম, তাহলে এক সাইডে থাকলো 14 আর এক সাইডে থাকলো 6। 2 দিয়ে ভাগ করলে 7 2 গুণে 14 আর 3 2 গুণে 6, অর্থাৎ 7:3। 10 ভাগের 7 ভাগ আর 10 ভাগের 3 ভাগ, এই হচ্ছে অনুপাত। বন্টনের অনুপাত পেয়ে গেলাম 7:3। 3 নম্বর স্টেপের কাজ হলো প্রি অ্যাকুইজিশন প্রফিট। তার আগে আমরা একটু সমন্বয়গুলো ভালো করে পড়ে আসি। 2 নম্বর সমন্বয় আসেন, দ্য জেনারেল রিজার্ভ অফ এস লিমিটেড রিমাইনিং আনচেঞ্জ। জেনারেল রিজার্ভ সাবসিডারি কোম্পানিতে যা আছে এটা পূর্বে যা ছিল এখনও তাই আছে, কোনো পরিবর্তন হয়নি। এটা প্রি অ্যাকুইজিশনে যাবে জেনারেল রিজার্ভের অংশটা। 3 নম্বর সমন্বয় পড়েন, দ্য ডেবিটার্স অফ এস লিমিটেড। এইচ লিমিটেডের যে দেনাদার ইনক্লুড 30 টাকা টু বি রিসিভ ফ্রম এস লিমিটেড। সাবসিডিয়ারির কাছে পাবে আর সাবসিডিয়ারি এটা দিবে, তারপরে দেনা পাওনা সম্পর্ক হয়েছে, দেনাদার পাওনাদার 30 টাকা। তো এই ধরনের লেনদেন, আন্তঃলেনদেন, এগুলো মিউচুয়াল সেট আপ করতে হবে ব্যালেন্স শিটে। যে অ্যাসেট সাইডে দেনাদার থেকে 30 টাকা মিউচুয়াল সেট আপ মাইনাস করে দিতে হবে, বাদ দিতে হবে। আবার দায় পাশে অ্যাকাউন্ট পেবেল থেকে 30 টাকা বাদ দিতে হবে মিউচুয়াল সেট আপ নামে। এছাড়া আর এর কোনো ট্রিটমেন্ট নেই। নেক্সট 4 নম্বরে চলে যান, দ্য স্টক অফ এস লিমিটেড। এস লিমিটেডের গোডাউনে অবিকৃত পণ্য আছে ইনক্লুডিং গুডস সেন্ট বাই এইচ লিমিটেড। যেটা হোল্ডিং কোম্পানি পাঠাইছিল সেটা অবিকৃত অবস্থায় আছে, এখনও বিক্রয় হয়নি। অ্যাট এ মার্কেট প্রাইস 400 টাকা। তাহলে 400 টাকার পণ্য অবিকৃত অবস্থায় পড়ে আছে। এর মধ্যে মুনাফার লোড দেওয়া আছে, হুইচ ইনক্লুড 20% প্রফিট অন কস্ট। তাহলে এই 400 টাকার মধ্যে মুনাফা লোড দেওয়া আছে 20%। এই 20% এখন যেহেতু বিক্রি হয়নি তাহলে এটা আনরিলাইজ। আনরিলাইজ বের করার সিস্টেম দেখেন, যদি বলা হয় অন কস্ট তাহলে কস্ট হলো 100 আর প্রফিট 20। 120% সমান সেল 400,
তার মানে 400-কে 120 দ্বারা ভাগ করে 20 দ্বারা গুণ করলে আনরিয়ালাইজ প্রফিট বেরিয়ে আসবে। যদি আপনার এখানে দেওয়া থাকতো প্রফিট 20% অন সেল, তাহলে আর 120 দিয়ে ভাগ করা লাগতো না। এই সেলের সাথে আমরা সরাসরি 120 গুণ করে বের করে নিতে পারতাম। এইটুক শুধু পার্থক্য, যে কখন 120 দিয়ে ভাগ হবে আর কখন সরাসরি গুণ হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আনরিয়ালাইজ প্রফিটটা আমাদের বের করতে হবে, এটা আমরা বুঝতে পারলাম। একটা ওয়ার্কিং আমাদের বাড়তি হলো, যেখানে 7টা নর্মালি ওয়ার্কিং হয়, এই আনরিয়ালাইজের জন্য 8টা ওয়ার্কিং হয়ে যাচ্ছে। 5 নম্বর সমন্বয়তে চলে আসেন। দ্য বিলস অফ এস লিমিটেড আর পেবেল অনলি টু এইচ লিমিটেড। অর্থাৎ সাবসিডারির ভিতরে যতগুলো বিল পেবেল আছে, এই যে এখানে দেখা যাচ্ছে বিল পেবেল 60 টাকা দেওয়া আছে, এই পুরো টাকাটাই পাবে এইচ। তাহলে হোল্ডিং এবং সাবসিডারির ভিতরে আন্ত লেনদেন হয়েছে 60 টাকা। এটা ব্যালেন্স শিটে যে সম্পদ পাশে এবং দায় পাশে মিউচুয়াল সেট আপ বিল পেবেল আর বিল রিসিভেল থেকে বাদ দিয়ে দিতে হবে 60 টাকা। 6 নম্বর সমন্বয়, দ্য ফিক্সড অ্যাসেট অফ এস লিমিটেড আর আন্ডার ভ্যালুড অফ বাই টাকা 500। এই যে সমন্বয়টা, এটা কিন্তু প্রতিটা অঙ্কের ভিতরে আন্ডার ভ্যালুড আর ওভার ভ্যালুড আসতে পারে। সমন্বয়টা খুবই ইম্পর্টেন্ট এটা সমন্বয়। এর ট্রিটমেন্টটা কি? আন্ডার ভ্যালুড বললে আপনার ট্রিটমেন্ট হলো যে প্রি অ্যাকুইজিশন প্রফিট আমরা যেটা লিখব 3 নম্বর ওয়ার্কিং, ওখানে যে প্লাস হবে প্রফিটের সাথে, যে এখানে অবমূল্যায়ন করা হয়েছে, ফিক্সড অ্যাসেট কম মূল্যে দেখানো হয়েছে, তাহলে একটু বাড়াই দিতে হবে, তার মানে যোগ করতে হবে। যদি এটা ওভার ভ্যালুড বলতো তাহলে ওখান থেকে মাইনাস করে দিতাম প্রি অ্যাকুইজিশনে। আচ্ছা, 2 জায়গায় যাই সমন্বয় আইটেম, তো এক জায়গায় বললাম প্রি অ্যাকুইজিশন 3 নম্বর ওয়ার্কিংয়ে, আরেক জায়গায় কোথায়? আর ব্যালেন্স শিটে যাই যখন আমরা ফিক্সড অ্যাসেট লিখব, তখন এই আন্ডার ভ্যালুডের কারণে এই 500 টাকা প্লাস করতে হবে ফিক্সড অ্যাসেটের সাথে। আর যদি ওভার ভ্যালুড লেখা থাকে তাহলে সেখানে মাইনাস করতে হবে। এই 2 জায়গায় ট্রিটমেন্ট, আন্ডার বললে প্লাস, ওভার বললে মাইনাস, এইটুকু মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রি অ্যাকুইজিশন প্রফিট যখন 3 নম্বর ওয়ার্কিং এখন শুরু করব, সেখানে কিন্তু এই 500 টাকা দরকার আছে। এই জন্য সমন্বয়টা আগে ভালোভাবে পড়ে নিতে হবে, নিয়ে তারপরে অঙ্ক শুরু করতে হবে। আমরা অলরেডি 2টা ওয়ার্কিং করে ফেলেছিলাম, এবার 3 নম্বর ওয়ার্কিং যেটা করতে আছি সেটা হলো প্রি অ্যাকুইজিশন প্রফিট। প্রি অ্যাকুইজিশন ক্রয়ের পূর্বে যে সমস্ত আইটেমগুলো ছিল, এখানে 4টা আইটেম আসে সাধারণত। কি কি আসে? জেনারেল রিজার্ভ, রিজার্ভ ফান্ড, রিটার্ন আর্নিং আর প্রফিট অ্যান্ড লস ডিউরিং দ্য ইয়ার। এটা অনেক সময় রিটার্ন আর্নিং এর সাথে যোগ করা থাকে। আরেকটা সমন্বয় আইটেম সেটা হলো আন্ডার ভ্যালুড অথবা ওভার ভ্যালুড, যে আইটেমটা 500 টাকা। এখন আসেন আমরা প্রি অ্যাকুইজিশনে দায় পাশের থেকে জেনারেল রিজার্ভ খুঁজে পাই কিনা দেখি। জেনারেল রিজার্ভ এখানে আছে 400 টাকা, এটা নিতে হবে সাবসিডির অংশটা। আর রিজার্ভ ফান্ড নাই। তাহলে রিটার্ন আর্নিং আমরা দেখেছি পেয়েছি এখানে যে প্রফিট বিগত সালেরটা রিটার্ন আর্নিং 340 টাকা, এটা আসবে। আর চলতি বছরে যেটা লস হয়েছে, যে 18 সালে দেখা যাচ্ছে 80 টাকা লস, এইটা প্রি অ্যাকুইজিশনে অর্ধেক, মানে যে আমরা যেহেতু একসাথে ক্রয় করেছি 1 জুলাই, তাহলে চলতি বছরের লসের অংশ অর্ধেক হবে প্রি আর অর্ধেক হবে পোস্ট। অর্ধেক হলো কত? 40 টাকা, সেটা নিয়ে আসবো। আর অর্ধেক পোস্টে যাবে 40 টাকা, যে ক্রয়ের পরে লস হয়ে গেছে। আচ্ছা, এছাড়া আর আমরা কিছু পাইনি, রিটার্ন আর্নিং পেয়েছি, চলতি বছরের মুনাফার জায়গায় লস পেয়েছি। রিজার্ভ ফান্ড নেই, জেনারেল রিজার্ভ নিয়ে আসছি। তো চলেন 3 নম্বর ওয়ার্কিংটা একটু মিলাই দিই। জেনারেল রিজার্ভ লেখেন 400 টাকা, আর প্রি অ্যাকুইজিশন প্রফিট যেটা 340 টাকা, আর পোস্ট অ্যাকুইজিশন লস যেটা এই যে 80 টাকার অর্ধেক 40 টাকা। যদি ডেটটা এখানে 1 তারিখ থাকতো তাহলে এই অর্ধেক কিন্তু প্রি অ্যাকুইজিশনে আসতো না, পুরোটাই পোস্ট অ্যাকুইজিশনে চলে যাইতো, ক্রয়ের পরবর্তী মুনাফা লসগুলো সব। আচ্ছা, এবার আসেন আন্ডার ভ্যালুড যেটা ছিল এটা 500 টাকা প্লাস হবে। যদি এটা ওভার ভ্যালুড লেখা হতো তো মাইনাস করতাম এখানে। যাক, সব মিলে আসছে 1200 টাকা। এই 1200 টাকা ডিভাইডেড করেন, 10 ভাগের 7 ভাগ পাবে হোল্ডিং 840 টাকা, আর সাবসিডিয়ারি পাবে 10 ভাগে 3 ভাগ 360 টাকা। পোস্ট অ্যাকুইজিশন শুধুমাত্র চলতি বছরের মুনাফা, তো চলতি বছরের মুনাফাটা লস হয়েছে, এটার মুনাফা হয়নি, তাও অর্ধেক, যেহেতু জুলাই মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত
লসের পরিমাণ 80 টাকার অর্ধেক 40 টাকা, 10 ভাগের 7 ভাগ, 10 ভাগের 3 ভাগ, হোল্ডিং এবং সাবসিডারি দুইজন ভাগ করে নিল লসের অংশ। 5 নম্বর স্টেপে যে মাইনরিটি করতে হবে। মাইনরিটিতে মাত্র 3টা আইটেম আসে নর্মালি, যেমন শেয়ারের অংশ আসবে। এই শেয়ার মাইনরিটির জন্য রয়েছে 60টি শেয়ার, আর প্রি অ্যাকুইজিশনের অংশ মাইনরিটির জন্য এখানে 360 টাকা, আর পোস্ট অ্যাকুইজিশনের যে লসের অংশ 12 টাকা। এই তো লিখলাম এখানে 60টা শেয়ার 10 টাকা করে 600 টাকা, আর প্রি অ্যাকুইজিশন প্রফিট 360 টাকা, আর পোস্ট অ্যাকুইজিশনের যে লস 12 টাকা, এই সব মিলে 948 টাকা। এবার 5 নম্বরে আসি, 6 নম্বরে আসি। 6 নম্বরের স্টেপের কাজ হলো আমাদের গুডউইল তৈরি করতে হবে। ক্রয় করে আমাদের লাভ হলো নাকি লস হলো? লস হলে গুডউইল, লাভ হলে ক্যাপিটাল রিজার্ভ। কস্ট অফ অ্যাকুইজিশন কত দিয়ে কিনেছেন দেখেন, এই যে 1560 টাকা দিয়ে কিনলেন 140টা শেয়ার, কিনে আপনি কি কি পাইলেন? শেয়ারের ক্যাপিটাল পাইছেন, শেয়ার ক্যাপিটাল 140 গুণ 10, আর প্রি অ্যাকুইজিশনের অংশ পেয়েছেন এখানে 840 টাকা। এই তো, আর তো কিছু পাওয়া যায়নি। তাহলে লিখলাম কস্ট অফ অ্যাকুইজিশন 1560 টাকা, সেখান থেকে বাদ যাচ্ছে শেয়ার ক্যাপিটাল ফেস ভ্যালু 1400 টাকা, আর প্রি অ্যাকুইজিশনের যে অংশটা পেলাম প্রফিটের অংশ 840, সব মিলে মালিকানা 2240। 2240 টাকার মালিকানা 1500 টাকা দিয়ে ক্রয় করা হলো 1560 টাকা দিয়ে, তাহলে তো আমাদের লাভ হয়েছে। লাভ হলে ক্যাপিটাল রিজার্ভ, আর লস হলে গুডউইল। ক্যাপিটাল রিজার্ভ ব্যালেন্স শিটে যাবে দায় পাশে, আর গুডউইল হলে সম্পদ পাশে। এরপর আসেন আনরিয়ালাইজ। আনরিয়ালাইজ প্রফিট 400 টাকার মধ্যে 400কে 120 দিয়ে ভাগ করে 20 দিয়ে গুণ করলে 67 টাকা হয়েছে আমাদের আনরিয়ালাইজ প্রফিট। আনরিয়ালাইজ প্রফিটের ট্রিটমেন্ট কি? এটা প্রথমে আনরিয়ালাইজ প্রফিটটা কনসোলিডেটেড রিটেন আর্নিং থেকে বাদ দিতে হয়। হোল্ডিংয়ের অংশ যে কনসোলিডেটেড লাস্ট ওয়ার্কিংটা এখন করবো ওখানে মাইনাস করতে হয়। আরেক জায়গায় এটা ব্যালেন্স শিটে যে ইনভেন্টরি থেকে বাদ দিতে হয়, এই দুই জায়গায়। তো লাস্ট ওয়ার্কিং এবার আসলাম কনসোলিডেটেড রিটেন আর্নিং অনলি ফর হোল্ডিংয়ের অংশ। এখানে হোল্ডিংয়ের মুনাফার অংশ কতটুকু আছে সব এক জায়গায় করলাম। দেখেন প্রস্তের দিকে ফিরে আসি একটু। প্রথমে দায় পাশে আসেন, যে চলতি বছরের যে মুনাফা রিটেন আর্নিং, এই যে রিটেন আর্নিং দেওয়া আছে হোল্ডিংয়ের 3800 টাকা, এটা ওই কনসোলিডেটেড রিটেন আর্নিংয়ের মধ্যে আসবে। চলতি বছরের মুনাফাটা এর মধ্যেই আছে, আর এখান থেকে আর কিছু আসেনি। এবার পোস্ট অ্যাকুইজিশন যে লসের অংশটা হয়েছে 4 নম্বর ওয়ার্কিংয়ে, এই যে 28 টাকা লস হয়েছে, এটা মাইনাস হবে। আর আনরিয়ালাইজ যেটা, এটা মাইনাস হবে। ব্যাস, তাহলে আর থাকলো কত? এই যে 3800 টাকার থেকে 28 টাকা আর 67 টাকা মাইনাস করলে 95 টাকা বাদ দিলে 3705 টাকা, এই থাকলো কনসোলিডেটেড ব্যালেন্স। ব্যাস, ক্লিয়ার? এই ওয়ার্কিং 7টা কী কী ওয়ার্কিং করলাম বলেন তো? ডেট অফ অ্যাকুইজিশন প্রথম 1 নম্বরে, 2 নম্বরে প্রপোর্শন অনুপাত, 3 নম্বরে প্রি অ্যাকুইজিশন, 4 নম্বরে পোস্ট অ্যাকুইজিশন, 5 নম্বরে মাইনরিটি, 6 নম্বরে গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ, যে কোনো একটা হবে। 7 নম্বরে যদি আনরিয়ালাইজ থাকে, এটা আসে, আনরিয়ালাইজ করলাম। তারপরে কনসোলিডেটেড রিটেন আর্নিং 8 নম্বর ওয়ার্কিং। আর এরপরে যদি বোনাস শেয়ার থাকে তাহলে একটা ওয়ার্কিং বাড়বে, সেটা প্রথম দিকে একটা ওয়ার্কিং বৃদ্ধি পাবে। এই আর ডিভিডেন্ড থাকলে তার জন্য আরেকটা বাড়বে। এছাড়া আর না, এই নর্মালি 7টা ওয়ার্কিং একটা দুটো বাড়তে পারে, সব মিলে হয়তো 8টা 9টা হতে পারে। এখন আমরা ব্যালেন্স শিট দেখাবো। সবাই একটু ব্যালেন্স শিটে আসেন, অ্যাসেট সাইডে আসেন। প্রথমে অ্যাসেট সাইডে দেখেন ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট হোল্ডিং সাবসিডারি। ফিক্সড অ্যাসেটটা আমরা পরে লিখবো, আগে আমরা কারেন্ট অ্যাসেটগুলো লিখবো। তো ইনভেস্টমেন্ট কখনো আসবে না, ইনভেস্টমেন্ট বাদে দেখেন ক্যাশ ইন হ্যান্ড দুইটা যোগ করে হোল্ডিং সাবসিডারি, এই কারেন্ট অ্যাসেট। এরপরে বিল রিসিভেবল। বিল রিসিভেবল মিউচুয়াল সেট আপ হবে এই 60 টাকার সাথে, বিল পেবেলের সাথে, এটা কারেন্ট অ্যাসেট। এবার ডেবিটর্স, এই ডেবিটরের সাথে মিউচুয়াল সেট আপ হবে 30 টাকা সমন্বয়তে বলেছিল, 3 নম্বর সমন্বয়তে 30 টাকা বলেছিল, দেনাদার পাওনাদারের সাথে মিউচুয়াল সেট আপ হবে যোগ করে। স্টক, এখান থেকে আনরিয়ালাইজ প্রফিট বাদ যাবে। কারেন্ট অ্যাসেটগুলো একটু দেখাই দিয়ে আসি, সবাই খেয়াল করেন, সবাই খাতা কলম পেন করে লেখেন। দেখেন এখানে প্রথম লিখেছি ইনভেন্টরি, তো ইনভেন্টরির মধ্যে আনরিয়ালাইজ আছে 67 টাকা বাদ দিয়ে দিছি দুটো যোগ করে। এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল, হোল্ডিং আর সাবসিডিটা যোগ করে ওই যে মিউচুয়াল সেট আপ 30 টাকা ওটা বাদ দিয়ে দিলাম। এরপরে বিল রিসিভেবল বা নোট রিসিভেবল যোগ করে মিউচুয়াল সেট আপ ছিল, এখান থেকে একটাই ছিল মাত্র 100 টাকা, সেখান থেকে মিউচুয়াল সেট আপ 60 টাকা বাদ দিলে 40 টাকা থাকলো। এরপরে ক্যাশ ইন হ্যান্ড দুটো যোগ করে দিলাম, 340 টাকা হলো।
এই তো কারেন্ট অ্যাসেট শেষ। ফিক্সড অ্যাসেটের মধ্যে শুধুমাত্র একটা আইটেম ছিল হোল্ডিং সাবসিডিয়ারির মধ্যে, ওই যে 8,800 আর 1,680, এর মধ্যে আন্ডার ভ্যালুড বলেছিল। আন্ডার ভ্যালুড বললে যোগ করতে হয়, তো প্লাস করে এখানে 10,980 টাকা হয়েছে। যদি ওভার ভ্যালুড থাকতো এখানেই মাইনাস করতাম। যাক, অ্যাসেট, কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট মিলে 16,563 টাকা, অ্যান্সার শেষ। এটা হলো আমাদের টোটাল অ্যাসেট। এবার লায়াবিলিটি। লায়াবিলিটির ভিতরে দেখেন, প্রথম শেয়ার ক্যাপিটাল, এটা আমাদের ওনারশিপের মালিকানা, শুধুমাত্র হোল্ডিংয়ের অংশ আসে, সাবসিডির অংশটা কিন্তু আসবে না, কারণ সাবসিডির অংশটা তো ওই যে ইনভেস্টমেন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে তারপরে ক্যাপিটাল রিজার্ভ হয়েছে যেখানে। আর রিটার্নিং তো চলে গেছে কনসোলিডেটের মধ্যে। এরপর জেনারেল রিজার্ভ, এটাও তো চলে গেছে, সব মালিকানায় চলে গেছে। শুধুমাত্র জেনারেল রিজার্ভটা, হোল্ডিংয়ের অংশটা দেখাবো ব্যালেন্স শিটে ওনার সিকিউরিটিতে। ক্রেডিটর্স, এটা হলো কারেন্ট লায়াবিলিটি। এই দুইটা যোগ করে ওই যে 30 টাকা 3 নম্বর সমন্বয়তে ছিল, ওটা মাইনাস করে দেব। আর বিল পেবেল, এখানে তো 60 টাকা আছে, এই বিল রিসিভেলের সাথে মিউচুয়াল সেট আপ করে দিয়ে এটা নীল করে দেব। দুটো কারেন্ট লায়াবিলিটি। তারপরে যাবে মাইনরিটি, 5 নম্বর ওয়ার্কিং যে মাইনরিটি, এই মাইনরিটির পরিমাণ 948 টাকা, এটা আসবে। তো সবাই লিখেন, এদিকে এইটারটা লিখলাম, আবার দেখেন। ক্রেডিটর্স এই দুইটা যোগ করে পেয়েছি, সেখান থেকে মিউচুয়াল সেট আপ করলাম 30 টাকা। এরপরে বিল পেবেল, ওই যে মিউচুয়াল সেট আপ 60 টাকা, 60 টাকা হয়ে গেল, নীল। এরপর মাইনরিটি যেটা হয়েছে 948 টাকা, কারেন্ট লায়াবিলিটি পরে মাইনরিটি। আর ওনার সিকিউরিটি আমরা দেখছি, হোল্ডিংয়ের শেয়ার ক্যাপিটাল 10,000, হোল্ডিংয়ের জেনারেল রিজার্ভ 1100, হোল্ডিংয়ের ক্যাপিটাল রিজার্ভ ছিল 680, আর হোল্ডিংয়ের রিটার্ন আর্নিং কনসোলিডেট যে 8 নম্বর ওয়ার্কিং থেকে নিয়ে আসলাম 3705 টাকা। এখন 5,485 টাকা, 10,000 মিলে 15,485, আর এদিকে 130 এবং 948 যোগ করলে হয় 16,563 টাকা। অ্যাসেট এবং লায়াবিলিটি দেখেন মিলে গেছে 16,563 টাকা। ক্লিয়ার? এই তো অঙ্ক অনেক সহজ, হোল্ডিং অঙ্ক অনেক সহজ। আমি যে ক্লাসগুলো দিছি এগুলো একটু ফলো করেন। হোল্ডিং পানির মতো, এটা খুব সহজে আপনি বুঝতে পারবেন। এই কয়টা দিন দেখলেও আপনারা অনেক ভালো বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।